আজকের টপিক মডার্নাইজেশন অফ সার্ভিস বুক। একটা লেটেস্ট অফিস মেমোরেন্ডাম বেরিয়েছে 2016-তে ফ্রম দি মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশন ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ ডিওপিটির। তাতে একটা সার্ভিস বুককে 9টা ভাগে ভাগ করা হয়েছে। গত ক্লাসে তোমাদের সাথে আমি ডিসকাস করে সার্ভিস বুক সম্বন্ধে একটা বেসিক আইডিয়া দিয়েছিলাম, আর একটা তোমাদের বোর্ডেও একে দেখিয়েছিলাম যে একটা সার্ভিস বুককে 4টে পার্টে ভাগ করা হয়। যদি তোমরা একটি কোনো পুরনো সার্ভিস বুক খুলে দেখো, যেটা তীর্থ বা প্রসেনজিৎ দে তোমাদের হেল্প করতে পারে, তাহলে তোমরা দেখবে পুরনো সার্ভিস বুকটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। বাট অ্যাজ পার দিস মডার্ন মেথডস অফ মেনটেনিং সার্ভিস বুক, ডিওপিটি এটিকে 9টা ভাগে ভাগ করা হয়েছে। যেই ছবিটা পাঠালাম সেই ছবিটাতে আমি 9টা ভাগের ছবি তোমাদের দিয়ে দিয়েছি, অথবা তোমরা ইন্টারনেটে গিয়েও এটাকে ডাউনলোড করে নিতে পারো এবং এটাকে ইন ডিটেলস দেখতে পারো। যদি প্রিন্ট আউট বের করে নাও ঠিক আছে, অথারওয়াইজ ডেস্কটপে রেখেও তোমরা এই বিষয়টা করতে পারো। এবার কথা হচ্ছে পার্ট 1-এ কী ইনফরমেশান থাকে, পার্ট 2-তে কী থাকে, 3-তে কী থাকে, আপ টু 9 অবধি কী কী ইনফরমেশানস থাকতে পারে একটা সার্ভিস বুকে। আগের দিন ক্লাসেই বলেছিলাম যে একটা সার্ভিস বুকের মধ্যে একটি মানুষের চাকরি জীবনের যত ঘটনা ঘটবে তা নথিভুক্ত করা হবে। সিমিলারলি তার সম্বন্ধে যা যা ইনফরমেশান একটি চাকরি ক্ষেত্রে দরকার লাগে সেটি একটি সার্ভিস বুকে থাকে। এবার আসা যাক পার্ট ওয়াইজ ডিসকাশনে দেখা যাচ্ছে যে পার্ট 1-এ কী ইনফরমেশান থাকবে। আগের দিন ডিসকাশনে এটাও বলেছিলাম যে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর একটা লোকের সার্ভিস লাইফ যখন কমপ্লিট হবে একটা নতুন করে ফটো পেস্ট করতে হবে সার্ভিস বুকে। রিসেন্টলি মঞ্জিত করেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। রুন্ডার কেসটাতেই আমরা করেছি, যাতে ওর 10 বছর সার্ভিস হয়ে যাওয়ার পরই আমরা 10 বছর শেষ হয়ে যাওয়ার পরই আমরা ওইটাকে করেছি, তোমার পেস্ট করেছি রুন্ডার নতুন ছবি। ফলে একটা এক্সাম্পল তোমাদের কাছে হয়ে গেল। এইবার আসছি আমি পার্ট 1-এ, অ্যাজ পার দি মডার্নাইজেশন অফ সার্ভিস বুক, নতুন ওএম অনুযায়ী 2016। তাতে মোরলেস যেইটুকু আপ টু 9 অবধি যা যা ডিসকাশন হবে সেটা কিন্তু পুরোটাই এখনকার সার্ভিস বুকেও তুমি পাবে, বাট এইটাকে আরেকটু সুন্দরভাবে ভাগ করা হয়েছে। কীভাবে? যেমন পার্সোনাল ইনফরমেশনের মধ্যে ফার্স্ট জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে নাম, ডেজিগনেশন, ফটোগ্রাফ। প্রত্যেকটি ফটোগ্রাফকে কিন্তু হেড অফ অফিসকে দিয়ে অ্যাটাস্টেড করাতে হবে। যেদিন ওনার অ্যাপয়েন্টমেন্ট হবে সেই দিন ওনার একটি ফটোগ্রাফ থাকবে। আফটার কমপ্লিশন অফ 18 ইয়ার্স, এইখানে মেনশন করছে 18 ইয়ার্স। আর ভ্যারিফিকেশন যেটা আমাদের অরিজিনাল লেটেস্ট ভ্যারিফিকেশন আছে সেটা এভরি 10 ইয়ার্স, বাট লেট আস গো অ্যালোন উইথ দিস থিং। তো তাতে দেখা যাচ্ছে যে 18 ইয়ার্সে একটা ছবি পেস্ট করা হবে, আর জাস্ট 12 ইয়ার্স বিফোর দি ডেট অফ রিটায়ারমেন্ট আরেকটি ছবি পেস্ট করা হবে, এবং এই 3টে ছবি যেই হেড অফ অফিস থাকুক তাকে অ্যাটেস্টেড করতে হবে। এরপরে যেটা হচ্ছে আধার নাম্বার, কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আধার নাম্বার এখন কম্পালসারি নয়, ফলে এই ক্ষেত্রে আমরা আধার নাম্বারটা রাখা উচিত, আমাদের রাখতেও পারি নাও রাখতে পারি। তার সাথে আমরা প্যান কার্ডটা কিন্তু রাখবো। তার প্রধান কারণ হচ্ছে প্যান কার্ড যখন ভবিষ্যৎ পোর্টালে পেনশন আমরা প্রসেস করব তখন প্যান কার্ডটা অথবা ইআইএসও আমাদের প্যান কার্ড এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলার থাকে। এরপরে আসছে হচ্ছে ফাদার্স অ্যান্ড মাদার্স নেম, খুবই কমন। ডেট অফ বার্থ, ডেট অফ সুপারঅ্যানুয়েশন, এইটা ঠিক এক্স্যাক্টলি যেমন ধরে নেওয়া হচ্ছে আমার ডেট অফ বার্থ হচ্ছে 18 সেপ্টেম্বর 1978, তাহলে আমার ডেট অফ সুপারঅ্যানুয়েশন কী হবে? আমার ডেট অফ সুপারঅ্যানুয়েশন হবে হচ্ছে লাস্ট ডে অফ সেপ্টেম্বর 2038। সিমিলারলি তার ন্যাশনালিটি জিজ্ঞাসা করা হবে, এবং ন্যাশনালিটির কি তার, যেমন তোমরা অনেকে হয়তো জেনে থাকবে বা জানো না যে ভারত সরকার কিছু নেপালিকে এবং ভুটানিজদেরও ভারতে চাকরি করার সুযোগ দেয়। এটা আমাদের কনস্টিটিউশনে আছে, আমি পরে এটা নিয়ে আলোচনা করব। ওয়েদার বিলংস টু এসসি, এসটি, ওবিসি, এটা সব জায়গায় থাকবে। যে কোনো ফর্ম ফিল আপ করতে গেলে তোমরা দেখবে
যদি তারা এসসি এসটি হয় তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সার্টিফিকেটটা লাগবে। আরেকটা জিনিস বলে দিই যে মডার্ন ইএইচআরএমএস এর ক্ষেত্রে এটি আপলোড হবে, বাট ফিজিক্যাল ফর্মে এটাকে এই সার্টিফিকেটটাকে সার্ভিস বুকে পেস্ট করতে হবে। কিন্তু অ্যাজ পার ভেরিফিকেশন অফ সার্ভিস রুলস বলছে যে ফার্স্টে কিন্তু তোমাকে ওটা লিখতে হবে, লেখার পর যেই অর্ডারটা পাবে বা যেই সার্টিফিকেটটা পাবে সেটাকে তোমাদের পেস্ট করতে হবে। ওয়েদার ডিফারেন্টলি এবলড কিনা, মানে অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, সেক্ষেত্রেও সার্টিফিকেট ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। সে ফর এক্সাম্পল আমাদের একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পার্সন আছে, সে 80% না 70% না তার চেয়ে কম ডিসেবলড পোর্শন তার কতটুকু আছে সেটাও ডিটারমাইন করা হয়। তার ওপর কিন্তু ইনকাম ট্যাক্স একটা ফ্যাক্টর আছে, এটা পরে আর অন্য ক্লাসে যদি ইনকাম ট্যাক্স নিয়ে আলোচনা করি কোনো দিন, ওইটা আমরা তোমাদের বোঝাবো। তারপরে হচ্ছে কোয়ালিফিকেশান। এবার কোয়ালিফিকেশান সবসময় আরআরএ যেটা থাকবে, অর্থাৎ রিক্রুটমেন্ট রুলে যেটা থাকবে, সেই কোয়ালিফিকেশান ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট হবে। ফলে সেই কোয়ালিফিকেশান অনুযায়ী তার সার্টিফিকেটগুলোকেও তোমাদের পেস্ট করতে হবে বা মেনটেন করে রাখতে হবে, এবং সেই কোয়ালিফিকেশানটা কিন্তু সার্ভিস বুকে লিখতে হবে। লেখার পর আবার সেই হেড অফ অফিসের থেকে সাইন করে নিতে হবে। তারপরে যেই পার্টটা আসছে, পার্ট নয়, যে পোর্শনটা আসছে সেটা হচ্ছে যদি কোনো প্রফেশনাল বা টেকনিক্যাল কোয়ালিফিকেশান আছে কিনা সেটাও সেইভাবে নথিভুক্ত করতে হবে এবং লিখতে হবে সার্ভিস বুকে। তারপরে তার আসছে হচ্ছে আর এবং সার্টিফিকেটটা অ্যাটাচ করতে হবে। কোনো সময় কিন্তু সার্টিফিকেট অ্যাটাচ না করে আগে এগোনো যাবে না। এরপরে হচ্ছে ম্যারিটিয়াল স্ট্যাটাস, অর্থাৎ সে বিবাহিত না ডিভোর্স, সেপারেটেড, উইডো না উইডোয়ার, সেটারও রেসপেক্টিভ সার্টিফিকেট থাকবে। যেমন ম্যারিড হলে ম্যারিড সার্টিফিকেট থাকবে, ডিভোর্স হলে কোর্টের যে ডিক্রি বেরিয়েছে সেটার ওপর হবে, উইডো হলে ডেথ সার্টিফিকেট লাগবে, আর সিঙ্গেল হলে তো কিছুই লাগবে না। তারপরে আসছে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তার পার্মানেন্ট অ্যাড্রেস কোনটি হবে। এবার যে পার্মানেন্ট অ্যাড্রেস যেটি হবে সেইটা লাইফ টাইমে একবার চেঞ্জ করা যাবে, অর্থাৎ এলটিসির ক্ষেত্রে। এটা আমি পরে আসবো টপিকটা, যখন এলটিসি পার্টে যাবো তখন আমি সেটা বলবো। তারপরে হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস, এরকম নট নেসেসারি যেমন আমার বাড়ি কোন্নগর কিন্তু আমি থাকছি হচ্ছে 6E, তা সেই ক্ষেত্রে আমার কমিউনিকেশন অ্যাড্রেস আমি সবসময় আমার কোয়ার্টারই দেবো, কিন্তু আমার পার্মানেন্ট অ্যাড্রেস আমি আমার বাড়ির অ্যাড্রেসটা দেবো কোন্নগরের। তারপরে আসছে হচ্ছে 13 নম্বর পয়েন্ট, অর্থাৎ হোম টাউন অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি ইনটু গভর্নমেন্ট সার্ভিস। দেখা গেল আমি যেদিন জয়েন করলাম সেদিন আমার বাড়ি হচ্ছে কোন্নগর, দ্যাট ইজ দি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বা নিয়ারেস্ট রেলওয়ে এয়ারপোর্ট হচ্ছে নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে দমদম বা নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এইটা আমি ডিক্লারেশন লিখলাম। এটা কেন দরকার? এই যে হোম টাউন এলটিসি আমরা নিই সেইটা এইটার ওপর পুরো নির্ভর করবে। এইখানে যা ডিক্লারেশন দেব সেইটার ওপর আমার কিন্তু এইখানে সেইটাই লেখা থাকবে। আচ্ছা, থ্রু আউট মানে সার্ভিস লাইফে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি ঠিক একবার তার নিজের হোম টাউন চেঞ্জ করতে পারে। ফর এক্সাম্পল, ধরে রাখা গেল মিস্টার এক্স যার বাড়ি কলকাতায়, সে পরে শিফট করে বম্বেতে সেটেল হলো, তার ছেলে বা মেয়ে যার কাছেই হোক বা তার নিজের কিছু একটা কিনে সে ওখানে সেটেল হলো। সেই ক্ষেত্রে সে রিটায়ারমেন্টের আগে হেড অফ অফিসকে ইনফর্ম করবে যে আমি আমার হোম টাউনটাকে চেঞ্জ করতে চাই। প্লিজ নোট, একবারের বেশি কিন্তু সেটা করা যাবে না। যদি হেড অফ অফিস সেটাকে মেনে নেয়, সেই চেঞ্জের প্রসিডিওর নিয়ে পরে আরেকদিন আলোচনা করব। যদি হেড অফ অফিস সেটা মেনে নেয় তারপর একটি অর্ডার বেরোবে, সেই অর্ডারটাও কিন্তু আমাদের সার্ভিস বুকে পেস্ট করতে হবে এবং ওই অর্ডারের ইন্টিমেশনটা কিন্তু সার্ভিস বুকে লিখতে হবে। অনেকে বলে থাকবে, স্পেশালি দেখবে ভাস্কর আমরা যখন ডিসকাস করতাম তখন আমরা বলতাম যে পেস্ট করে দিই। পেস্ট তো করতেই হবে, তার সাথে সাথে সার্ভিস বুকে জিনিসটা লিখতেও হবে। পরে যদি ইএইচআরএমএস হয় সেই ক্ষেত্রে সেইটা অনলাইন আমরা আপডেট করে দেবো, অটোমেটিক্যালি হয়ে যাবে। এইটা হয়ে যাওয়ার পর এই ডিক্লারেশনগুলো, মানে যেই লোকটা নতুন জয়েন করলো ডিক্লারেশন নিয়ে আমরা তার সই নিয়ে আমরা সেটাকে রেকর্ডে নিয়ে নেব সার্ভিস বুকে। এরপরে হচ্ছে একটি সার্ভিসে ঢুকতে গেলে একটি লোককে নানা রকম স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়, যেমন হচ্ছে মেডিকেল এক্সামিনেশন,
আমার ক্ষেত্রে মেডিকেল বোর্ড বসেছিল, তারপরে হচ্ছে যেহেতু গ্রুপ এ গেজেটেড পোস্টের জন্য মেডিকেল বোর্ড বসে, তা সেই যে মেডিকেল এক্সামিনেশনটা হবে, সেই মেডিকেল এক্সামিনেশনের যে রিপোর্টটা অর্থাৎ মেডিকেল সার্টিফিকেটটা যেটা ডাক্তার দেবে বা সেই হসপিটালে মেডিকেল বোর্ডের যে চেয়ারম্যান থাকবেন উনি যেটা দেবেন, সেটা কিন্তু দ্যাট ইজ কল্ড মেডিকেল সার্টিফিকেট, দ্যাট ইজ ইউ আর ফ্রি, দ্যাট ইজ ইউ আর ফিট ফর ওয়ার্ক। এই যে জিনিসটা থাকবে এইটাকেও পেস্ট করতে হবে, অথবা যদি ইএইচআরএমএস হয় আপলোড করতে হবে। এরপরে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট হবে যেটা, সেটাও সার্ভিস বুকে রাখতে হবে, ডোজিয়ার বলে এগুলোকে, সেটাও কিন্তু সার্ভিস বুকে রাখতে হবে যে পুলিশ ভেরিফাই করে কি রিপোর্ট দিয়েছে, সেটাও করতে হবে। এরপরে নতুন একটি জিনিস দেখলাম যে অ্যালিজিয়েন্স টু দি কনস্টিটিউশন, এইটা কিন্তু আমার জয়নিং টাইমে আমি করেনি, ওথ নিতে হয় একটা, অ্যালিজিয়েন্স টু দি কনস্টিটিউশন যেটা নেওয়া হয়নি, আর ওথ অফ সিক্রেসি, সরি, ও অ্যালিজিয়েন্স টু কনস্টিটিউশনটা নেওয়া হয়েছিল, তারপরে ওথ টু সিক্রেসি, আমি দুটো ওথই নিয়েছিলাম। এই দুটো ওথের মধ্যে আমি বলবো যে আমি নিষ্ঠা সহকারে কনস্টিটিউশনে যা যা আর্টিকেল রয়েছে এবং ভারতীয় সংবিধানকে আমি সঠিকভাবে মেনে চলবো এবং তার প্রতি আমি লয়াল থাকবো, অর্থাৎ অনুগত থাকবো। আর ওথ অফ সিক্রেসি, আমি যে কাজটা করব সেই কাজটা আমি 10 জায়গায় ডিসক্লোজ করব না, এবং আমাকে যেইভাবে সিসিএস কন্ডাক্ট রুল অনুযায়ী আমাকে যা যা আদেশ দেওয়া হবে সেই আদেশ অর্থাৎ সিসিএস কন্ডাক্ট রুল অনুযায়ী আমাদের চলতে হবে। এরপরে হচ্ছে কনফার্মেশন ইন দি পোস্ট অফ সাকসেসফুল কমপ্লিশন অফ প্রবেশন পিরিয়ড। যাই হোক, এইটা যে প্রথম 4টে জিনিস আলোচনা করলাম, এই প্রথম 4টে জিনিস একটা লোক যখনই জয়েন করবে তখনই তার থেকে নিয়ে নেওয়া হবে। ডেট অফ জয়নিংয়ে ইটসেলফ, যেদিন জয়েন করলাম সেদিনই এই জিনিসগুলো পুরো কমপ্লিট করে সার্ভিস বুকে পেস্ট হয়ে যাবে এবং লেখা হয়ে যাবে। এরপরে যেটা হবে, 1 বছর 2 বছর বাদে আমার যে প্রভিশনটা ক্লিয়ার হলো, তার যে প্রভিশন ক্লিয়ারের পর যে অর্ডারটা বেরোবে, সেই অর্ডারটা কিন্তু আবার সিমিলার ম্যানারে পেস্ট করতে হবে, লিখতে হবে, আর যদি ইএইচআরএমএস হয় তাহলে আপলোড করতে হবে। এইটা গেল পার্ট 2। তাহলে তোমাদের কাছে পার্ট 1 পার্ট 2 দুটো ক্লিয়ার হয়ে গেল। এরপরে আসছি হচ্ছে পার্ট 3, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যত ফারাক্কা ব্যারেজের সমস্যা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 2টো বিয়ে, 3টে বিয়ে, 4টে বিয়ে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা তোমরা দেখতে পাচ্ছ। তো ফার্স্ট অফ অল, যে ফর্ম 3, যে ফ্যামিলি পার্টিকুলার্স, অর্থাৎ আমার ওপর কে কে ডিপেন্ডেন্ট, ফ্যামিলি পার্টিকুলার্সের মধ্যে এই না যে আমার বাবা মা সবাই ঢুকে যাবে। আমার বাবা মা তখনই ঢুকতে পারবে যখন তারা আমার ওপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমার বাবা অথবা মায়ের বেসিক পেনশন ইজ লেস দেন 9,000 রুপিস। ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে ফ্যামিলি পার্টিকুলার্স, ফ্যামিলি পার্টিকুলার্সের মধ্যে আমার যে যে ফ্যামিলি মেম্বার্স হচ্ছে তাদের নাম দেব, এজ দেব, তাদের তারা মেল না ফিমেল সেগুলো লিখে আমি আমার অফিসে জমা করে দেবো। এটাও কিন্তু হেড অফ অফিস অ্যাটাস্টেড করবে। প্লিজ নোট, যা হবে সব কিছুই কিন্তু হেড অফ অফিস অ্যাটাস্টেড করে ফার্স্টে পেস্ট করবে এবং সেটা নোট করবে সার্ভিস বুকে। তারপরে হচ্ছে যদি একটি লোক নতুন সার্ভিসে ঢোকে, এই মুহূর্তে হলে তার প্রাণ লাগবে, অর্থাৎ পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার ফর এনপিএস। আর পুরাতন সার্ভিস যেমন পুরানো লোক রয়েছে তাদের জিপিএফ অ্যাকাউন্ট থাকবে। তো জিপিএফ অ্যাকাউন্টটা সাথে সাথে যে খোলার সাথে সাথে যেই নাম্বারটা হবে অথবা প্রাণের যেই নাম্বারটা আছে এনপিএসের, সেইটাও সার্ভিস বুকে মেনশন করা থাকবে। এরপরে থার্ড হচ্ছে অরিজিনাল নমিনি ফর জিপিএফ কে হবে, ফর এনপিএস কে হবে, ফর্ম 1। আবার নমিনেশন ফর গ্র্যাচুইটি আর ফ্যামিলি পেনশন ইফ অ্যাপ্লিকেবল সেটারও লাগবে। এবং এই প্রত্যেক জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা একটা জিনিস নোট করে রাখবে, হেড অফ অফিসকে কিন্তু অ্যাটাস্টেড করতেই হবে এবং সেটা পেস্ট করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ লিখতে হবে। এর পরের পার্টটা হচ্ছে ডিটেলস অফ সার্ভিস। ডিটেলস অফ সার্ভিস মানে হচ্ছে একটি লোক, ধরে নেওয়া যাক প্রসেনজিৎ দে হয়তো শুনবে যখন আমি এটা আপলোড করব, অডিওটা আপলোড করব। প্রসেনজিৎ দে 2 জায়গায় সার্ভিস করছে এই মুহূর্তে। এক হচ্ছে প্রবাবলি ও 3 জায়গায় কাজ করেছে বেস্ট টু মাই নলেজ। ও মিনিস্ট্রি অফ ফিনান্সে ছিল, ও মনে হয় ইনকাম ট্যাক্সে ছিল, তারপরে ও গেল হচ্ছে মিনিস্ট্রি অফ লেবারে, মিনিস্ট্রি অফ মাইন্সে, সরি, তারপরে ও ডেপুটেশনে এলো হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সে। তা সেই ক্ষেত্রে
একবারে ও কোথায় কোথায় মুভ করেছে, কোন কোন মিনিস্ট্রিতে গেছে, কোন কোন অর্গানাইজেশনে গেছে, সেইটা থাকবে। তারপরে আসবে হচ্ছে পিরিয়ড, কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ডে কোথা ছিল, কি পোস্ট হোল্ড করেছিল, কত পে পেতো, অ্যাডিশন টু পে কিছু পেতো কিনা। তারপরে আরেকটা জিনিস যেটা সুনীল কুমারের ক্ষেত্রে তোমাদের বলেছিলাম, ডিটেলস অফ লিভ স্যালারি পেনশন কন্ট্রিবিউশন ইন কেস অফ ফরেন সার্ভিস, যেটা আমি সেদিনকে ডিসকাস করেছিলাম যে ফরেন সার্ভিসের ক্ষেত্রে অর্থাৎ এরকম ফরেন সার্ভিস ডেপুটেশনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে লিভ স্যালারি আর পেনশন কন্ট্রিবিউশনের পোর্শনটা কিন্তু লিখতে হবে, ওয়েদার হি কন্ট্রিবিউটস অর দি পিএসইউ ওয়ার হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অন ডেপুটেশন উইল বি ইনক্লুডেড ইন দিস পার্ট। এবং এই যে ডেপুটেশনে গেল, ওই যে সেদিনকে বললাম টার্মস অফ রেফারেন্স, ওই টার্মস অফ ডেপুটেশন, এই যদি এরকম কোনো অর্ডার থাকে এবং সে প্রপার মিনসে ডেপুটেশন গেলে তখন এখান থেকে একটি অর্ডার বেরোবে, মিনিস্ট্রির থেকে একটি অর্ডার বেরোবে, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপলোড ইন কেস অফ ইএচআরএমএস, আর যদি ফিজিক্যাল ফর্মে হয় পেস্ট করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ লিখতে হবে। এবার আসছি হচ্ছে পার্ট 5-এ। পার্ট 5 হচ্ছে লিভ রেকর্ড। ওই যে সেদিনকে আলোচনা করছিলাম আর্ন লিভ কতগুলো আছে, কতগুলো বিক্রি করেছি। একটা জীবনে তো 60খানা আর্ন লিভ বিক্রি করা যায়, অর্থাৎ 10টা করে 6বার করা যায়। তো এবার অ্যাকুমুলেশন 300-র ওপরে হলে আমি কিছু পয়সা পাবো না, আপ টু 300 অবধি আমি 300-র পুরো আর্ন লিভের পয়সা পাবো। অর্থাৎ প্রত্যেক বছর যেটা ক্রেডিট হবে, মানে জানুয়ারিতে আর জুলাইয়ে যেই ব্যালেন্সটা ক্রেডিট হবে আগে তার থেকে যেটা অ্যাভেল করব সেটা বাদ যাবে, আর যেটা ছিল সেটা যোগ হয়ে যাবে। অর্থাৎ একটি লোক যদি দেখা গেল আমার আর্ন লিভ এই বছরে 15টা ছিল, আমার পরের জানুয়ারিতে আরও 15টা যুক্ত হলো, তার মাঝখানে এই গ্যাপটার মাঝখানে আমি 10 দিন অ্যাভেল করেছি, অর্থাৎ 15 + 15 30 - 10, অর্থাৎ 20টা আর্ন লিভ আমার ব্যালেন্স থাকবে। সিমিলার ওয়েতে হাফ পে লিভ যদি কেউ নেয় সেটারও রেকর্ড থাকবে, চিলড্রেন্স কেয়ার লিভ যে কেউ যদি যায় সেটা থাকবে, ম্যাটারনিটি লিভে কেউ যদি যায় সেটা থাকবে, প্যাটার্নিটি লিভে কেউ যদি যায়, প্যাটার্নিটি লিভটা একটা নতুন জিনিস, বাবাদের ক্ষেত্রেও 15 ডেজ প্যাটার্নিটি লিভ পাওয়া যায়, আমি পেয়েছিলাম আমার লাস্ট অর্গানাইজেশনে। এবার এই লিভগুলো যদি অ্যাভেল করি এগুলোর রেকর্ড থাকবে অ্যালোন উইথ দেয়ার অর্ডারস। প্রত্যেকটা লিভের অর্ডার কিন্তু পেস্ট করতে হবে, পেস্ট করা ছাড়া কোনো উপায় নেই, এবং সেটা রেকর্ডও করতে হবে। দেখবে রিসেন্টলি বিনোদানন্দ সিং আমাদের একটা স্ট্যাম্প মতো বানিয়ে দিয়েছে, যেটা আমরা ওই হিন্দি বাইলিঙ্গুয়াল করার জন্য, হিন্দি ইংলিশের দুটো স্ট্যাম্প, সেখানে আমরা অটোমেটিক্যালি এগুলো সব রেকর্ড করি। তারপরে হচ্ছে পার্ট 6। পার্ট 6-এর মধ্যে ডিটেলস অফ লিভ ট্রাভেল কনসেশন অ্যাভেল বাই দি এমপ্লয়ি। অর্থাৎ আমি আমার সার্ভিস লাইফে 2 আর 4 ইয়ার্স ব্লকে নতুন ক্ষেত্রে হলে কি হবে, পুরাতন ক্ষেত্রে হলে কি হবে একবার আলোচনা করেছিলাম, যদি মনে না থাকে আমাকে বলবে, আমি আবার লিভ ট্রাভেল কনসেশন তোমাদের ডিসকাস করে দেবো এই ফর্মে। এবার 2 ইয়ার্স ব্লকে বা 3 ইয়ার্স ব্লকে আমার থ্রু আউট লাইফে আমি কটা অ্যাভেল করেছি এবং কাদের নিয়ে অ্যাভেল করেছি, কোন কোন প্লেসে গেছি, কি কি করেছি, লিভ এনক্যাশমেন্ট নিয়েছিলাম কি না, সমস্ত কিছুর স্যাংশন অর্ডার কিন্তু পেস্ট করা থাকবে এবং রেকর্ডও থাকবে, অর্থাৎ লেখাও থাকবে। এইটা গেল পার্ট 6। এরপরে আসছে হচ্ছে পার্ট 7। অর্থাৎ কেউ যদি হাউস বিল্ডিং অ্যাডভান্স নিয়ে থাকে, হাউস বিল্ডিং অ্যাডভান্স যদি আমি মিনিস্ট্রির থেকে বা ইয়ে করে অ্যাপ্রুভ করিয়ে এনে একটি যদি নিই, বছর মানে চাকরি জীবনে একবারই হাউস বিল্ডিং অ্যাডভান্স নেওয়া যায় অ্যাজ পার দি কারেন্ট অফিস মেমোরেন্ডাম। পরে যদি চেঞ্জ হয় সেটা তো জানা যাবে, কিন্তু এখনও পর্যন্ত একটাই হাউস বিল্ডিং অ্যাডভান্স একটি লোক তার কর্মজীবনে নিতে পারে, ম্যাক্সিমাম সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ 25 lakhs। আগে প্রবাবলি 7.5 লাখ টাকা ছিল, এখন এটি 25 লাখ টাকা হয়েছে। এই যে হাউস বিল্ডিং অ্যাডভান্সটা সে নেবে, সেইটার যে স্যাংশন অর্ডার হবে মিনিস্ট্রির থেকে হোক এখান থেকে হোক, দুটোই পেস্ট করতে হবে। কতটা অ্যামাউন্ট স্যাংশন হচ্ছে সেটা লিখতে হবে, কটা ইনস্টলমেন্ট সে দেবে সেই হাউস বিল্ডিং অ্যাডভান্সটা পাস করার জন্যে সেটা দিতে হবে, স্যাংশন অর্ডার নাম্বার আর ডেট দিতে হবে। এইভাবে জিনিসটা পুরো আপলোড ইন কেস অফ এইচআরএমএস
আর যদি ফিজিক্যাল ফর্মে হয় সেটা পেস্ট হবে অ্যাজ ওয়েল অ্যাজ লেখা হবে। এইটা গেল হচ্ছে পার্ট 7। নাও লেট আস কাম টু পার্ট 8। পার্ট 8-এ বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, অর্থাৎ সিজিই জিআইএস। অতীশ জানবে হয়তো বিজয় মণ্ডলের কেস, বা যারা বিজয় মণ্ডলের কেস ডিল করছে এতদিন বাদে, ওই সিজিই জিআইএস স্কিমে অনুযায়ী ওর যে টাকাটা ডিউ ছিল সেটা পেমেন্ট নিয়ে বিতর্ক ছিল, পরে হয়েছে। সেটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় আরেকদিন বলে দেবো। ওই রিটায়ারমেন্ট বেনিফিটস যখন আলোচনা করব তখন অটোমেটিক্যালি সেটা আলোচ্য বিষয় এসে যাবে। এবার এই ক্ষেত্রে কি কি ডিটেলস লাগবে? এই ক্ষেত্রে ডিটেলস লাগবে হচ্ছে ডেট অফ জয়নিং অফ গভর্নমেন্ট সার্ভিস, ডেট অফ অ্যাডমিশন টু সিজিই জিআই স্কিম, অর্থাৎ 1 বছর বাদের থেকে ওইটাতে নথিভুক্ত করা যায়, গ্রুপ টু হুইচ অ্যাডমিটেড, রেট অফ মান্থলি কন্ট্রিবিউশন, অর্থাৎ এখন এই মুহূর্তে মনে হয় আমার 120 টাকা করে ডিডাক্ট করা হচ্ছে, কোন পিরিয়ড ফ্রম ওয়েন টু ওয়েন কন্ট্রিবিউশনটা হয়েছে, সাবস্ক্রিপশন অ্যাপ্রক্সিমেট টু গ্রুপ অফ স্কিম রিকাভার্ড ফ্রম দি পে অ্যান্ড অ্যালাউন্স অফ দি ইয়ে, এই জানুয়ারি টু ডিসেম্বর, এই করে করে প্রত্যেক বছর ওইটাকে নথিভুক্ত করতে হবে। এই করতে করতে লাস্টে গিয়ে সে এই টাকাটা ফেরত পাবে। আর ইন কেস অফ ডেথ তাহলে সেই ক্ষেত্রে একটা অন্য অ্যামাউন্ট সে পাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সার্ভিস বুকের ক্ষেত্রে পার্ট 9, অর্থাৎ কমেন্ট অফ দি ইন্টারনাল অডিট। এইবার তুমি যদি কোনো গুবলু করো, যেমন হচ্ছে ফলস মেডিকেল বিল দিলে, ফলস মেডিকেল বিল দিয়ে তুমি 100 টাকা বেশি চুরি করলে, এবার এটা ইন্টারনাল অডিটে ধরা পড়লো, ও একটা প্যারা দিল, সেই প্যারা দেওয়ার পর সেই 100 টাকা তোমার থেকে রিকভার করা হবে যদি ইন সার্ভিস থাকো। এই যে রিকভারিটা হবে এইটা কিন্তু এখানে রেকর্ড হয়ে যাবে। তার মানে হচ্ছে ডেট অফ ভেরিফিকেশন যেদিন করেছে, কমেন্ট অফ দি ইন্টারনাল অডিটর, সিগনেচার অফ দি অডিট অফিসার, আর ডিটেলস অফ কমপ্লায়েন্স অফ অবজারভেশন অফ অডিট বাই দি হেড অফ অফিস। অর্থাৎ হেড অফ অফিস ওই যে 100 টাকাটা রিকভার করলো ওইটা কবে হয়েছে এবং সেটা কারেক্টলি হয়েছে কিনা সার্ভিস বুকে লেখা থাকবে। যদি ভুলবশত ওইটা রিকভার না হয়ে থাকে তাহলে কিন্তু ডেট অফ রিটায়ারমেন্টের ক্ষেত্রে তার পুরো টাকা রিকভার করার পরই যেগুলো ডিউজ আছে অ্যাজ পার ইন্টারনাল অডিট সেটা পুরো রিকভার করতে হবে। তো এইটা হলো টপিক পার্ট 2, মডার্নাইজেশন অফ সার্ভিস বুক, বা একটা সার্ভিস বুকের ক্ষেত্রে কি কি থাকে, সেটা ইন সার্ভিস হতে পারে, জয়নিং হতে পারে, রিটায়ারমেন্ট হতে পারে, পোস্ট রিটায়ারমেন্ট হতে পারে। এবার সমস্ত কিছু এই যে 4টে ফেজে যা যা ঘটনা ঘটবে সব কিছু ওখানে নথিভুক্ত করা হবে, অর্থাৎ রেকর্ড করা হবে। আর পোস্ট রিটায়ারমেন্টের ব্যাপারটা আগের দিনই আলোচনা করেছিলাম, যে আমি বিয়ে করলাম রিটায়ারমেন্টের পর, এবার রিটায়ারমেন্টের পর বিয়ে করলাম, বিয়ে করার পর আমি সেটাকে মনে করলাম যে আমি সারা জীবন ব্যাচেলার ছিলাম, আমি রিটায়ারমেন্টের পর বিয়ে করলাম, তাহলে আমি আবার হেড অফ অফিসকে ইন্টিমেট করব বা করব। তা এই জিনিসটা তো আগের দিনই আলোচনা করেছি। তো এই ব্যাপারটা এখানে শেষ হলো পার্ট 1টা, ক্লাস 1। এর নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়ারি করতে পারো। আমি এখানেই আমার অডিও শেষ করছি। আজকের টপিক